বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার পাঠ পরিকল্পনাটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমি যেটি পড়াবো সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তাহলে এখন আমি এই টপিকসটা একটু আলোচনা করি, তোমরা খেয়াল করো। তো লেখা আছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি কোনগুলো? 0 থেকে 9 এই অঙ্কগুলো ব্যবহার করে যে সংখ্যা গঠন করা হবে তাদেরকে কি বলা হবে? দশমিক সংখ্যা পদ্ধতি। আর দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক তো আমি তোমাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতির সংজ্ঞা আমি তোমাদেরকে এর আগে বলছিলাম। কি বলছিলাম? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9, যে সংখ্যা পদ্ধতিতে কি 0 থেকে 9 এই 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। সুতরাং আমরা এখন দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে এই অঙ্কগুলো ব্যবহার করে একটি সংখ্যা তৈরি করতে হবে। তো দেখো, আমি একটা সংখ্যা তৈরি করি, দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যা দিয়ে লিখে মনে করো আমি 0 থেকে 9 মধ্যে প্রথমে মনে করো 1 নিলাম, তারপরে 0 নিলাম, তারপরে মনে করো 5 নিলাম। এই যে একটা সংখ্যা নিলাম, এটা 0 থেকে 9 মধ্যে আছে। যেহেতু 0 থেকে 9 মধ্যে আছে, সুতরাং এটাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। আর এই দশমিক সংখ্যা পদ্ধতিকে আমরা প্রকাশ করার জন্য এরকমভাবে সাবস্ক্রিপ্ট, এই নিচে দেওয়াটাকে কি বলা হয়? সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কেমন জিনিস সেটা আমরা 4th অধ্যায়ে যখন ইনশাল্লাহ HTML পড়ব তখন দেখব যে সাবস্ক্রিপ্ট কোনটি। মনে করো আমি যদি লিখি A², এই উপরটাকে বলা হয় কি? সুপারস্ক্রিপ্ট। আর যদি এমন লিখি, মনে করো আমি লিখলাম পানি, কেমিস্ট্রির ভাষায় এটাকে যদি পানি লেখা হয়, তো এই যে 2 দিলাম, এই নিচের এটাকে বলা হয় কি? সাবস্ক্রিপ্ট। তো ঠিক তেমনি আমি যে দশমিক সংখ্যা পদ্ধতি বোঝাইলাম 105, এটি তোমার অক্টালও হতে পারে, কিন্তু দশমিক সংখ্যা যেহেতু তাই আমি এখানে নিচে 10 দিয়ে এলাম। যদি এটাকেই যদি আমি 10 না দিয়ে যদি 8 দিতাম, তাহলে এটাকে কিন্তু আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিও বলতে পারতাম। কিন্তু যেহেতু আমার লাগবে দশমিক সংখ্যা পদ্ধতি, তাই আমি এখানে বোঝানোর জন্য এখানে লিখে রাখলাম যে এটি হচ্ছে আমাদের কি? দশমিক সংখ্যা পদ্ধতি। এখন এই দশমিক সংখ্যাকে আমরা কি বলছি? যে কোনো সংখ্যা পদ্ধতি। কি বলছি বলো তো? যে দশমিক সংখ্যা, আমি যে একটা দশমিক সংখ্যা লিখলাম, এখন এখানে আমি বলছিলাম যে এই সংখ্যাটাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো যে কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে কি আছে? আমরা গতকালকে দেখছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে প্রথমে আছে কি? বাইনারি সংখ্যা। কি আছে? বাইনারি। তে আমি লিখলাম, মনে করো আমার যেতে হবে কি? বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তার মানে আমার বেস হতে হবে কত? 2। বেস হতে হবে কত? 2। তারপরে এটাকে আমরা ইচ্ছা করলে কি বানাতে পারি? অক্টাল সংখ্যা। কি বানাতে পারি বলো তো? অক্টাল সংখ্যা। তো অক্টালে যদি আমরা বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই বেস করতে হবে কত? 8। এখানে যেরকম 10 আছে, এটাকে রূপান্তর করে এমন একটা কিছু পাওয়া লাগবে যেখানে এই 10-এর পরিবর্তে আমরা 2 লিখতে পারি, মানে বাইনারি। 10-এর পরিবর্তে 8 লিখবো, মানে কি? অক্টাল। এরকম ভাবে আবার আমরা কি লিখতে পারি? হেক্সাডেসিমেল। কি লিখতে পারি বলো তো? হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল যদি লিখতে চাই, তো মনে করো হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল মানে কত? 16। আমার 16 বেসের বানাতে হবে। কিন্তু আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার? 2 প্রকার। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রধানত 4 প্রকার। এর মধ্যে দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল বলছিলাম। কিন্তু এটা বাদেও আমরা সংখ্যা পদ্ধতি আরও আছে যেগুলোকে প্রধানত বলি না, কিন্তু অন্যান্য প্রকারভেদের মধ্যে ফেলানো যেতে পারে। যেরকম একটা সৃজনশীলে আছে যে ষষ্ঠ সংখ্যা পদ্ধতি, বা ঢাকা বোর্ডে কোনো একটা সালে প্রশ্ন আসছে সৃজনশীলের খ নাম্বার, যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বর্ণনা করো। 3 ভিত্তিক কি? সংখ্যা পদ্ধতি। তার মানে আজকে আমরা দেখব যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বাদেও অন্যান্য যে সংখ্যা পদ্ধতি আছে। তো বাইনারিকে আমরা 2 ভিত্তিক বলি, অক্টালকে 8 ভিত্তিক বলি, হেক্সাডেসিমেলকে 16 ভিত্তিক বলি। এখন মনে করো এই বাইনারি আলাদা নাম, অক্টাল আলাদা নাম, হেক্সাডেসিমেল আলাদা নাম, এরকম ভাবে যদি আমি 3 ভিত্তিক বলি, তার নাম হয়তো আমরা ট্রাই বলতে পারি। 5 বললে হয়তো পেন্টা বলতে পারি, যে পেন্টা ভিত্তিক।
কিন্তু এগুলো আমাদের সচরাচর ওই নামগুলো ব্যবহার করা হয় না। আমরা এখানে বাইনারি, ওই টার্নারি, এগুলো আমরা এখানে ব্যবহার না করে আমরা সরাসরি 3 ভিত্তিকে 3 ভিত্তিকই বলবো, 4 ভিত্তিক হলে 4 ভিত্তিকই বলবো, 5 ভিত্তিক হলে 5 ভিত্তিকই বলবো। তো মনে করো আমি তোমাদেরকে আর এই 3 ভিত্তিকে আলাদা কোনো নাম দিলাম না, যে বাইনারি। আমরা যেরকম পঞ্চম অধ্যায় গেলে একটা শব্দ ভাবা ইউনারি মানে 1, বাইনারি মানে 2, টার্নারি মানে কত 3। তো এখানে আমরা বাইনারি নিলাম 2 ভিত্তিক, যখনই 3 ভিত্তিক নেব তার নাম আমরা টার্নারি বা কিছু না দিয়ে এটাকে আমরা সরাসরি কি বললাম বলো তো, 3 ভিত্তিকই বললাম। কি বললাম? 3 ভিত্তিকই বললাম। এখন এই 3 ভিত্তিকে বোঝানোর জন্য আমরা এখানে কত দিলাম বলো তো, 3 দিলাম। 3 ভিত্তিকের জন্য 3। এরকম ভাবে যদি আমরা মনে করো 4 ভিত্তিক দিতাম, তো এখানে 4 ভিত্তিকে আমরা এরকম ভাবে কি 4 দিলাম। বুঝতে পারছো? তো এখন আমি যে অঙ্কটা করাচ্ছি সেই অঙ্কটা হচ্ছে কি, যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি। তার মানে দশমিক থেকে আমার কি হতে পারে, এই দশমিক যে সংখ্যা এটাকে আমি প্রকাশ করে এই ঘরে এমন কিছু বানাতে হবে যেটা বাইনারির 0 আর 1 সংখ্যার মধ্যেই হবে। মানে এখানে 105 আছে, কিন্তু এটাকে যদি আমি রূপান্তর করে বাইনারিতে বানাই তাহলে এইটুকুর মধ্যে আমার 1 আর 0 ভ্যালু নিয়ে আসতে হবে। এটাকেই যদি আমি অক্টালে নিতে চাই 0 থেকে 7 এর মধ্যে নিতে হবে। এটাকেই যদি আমি হেক্সাডেসিমেল নিতে চাই সেটাকে 0 থেকে 9 আর এ থেকে এফ এর মধ্যে থাকতে হবে। সবগুলোই যে এ থেকে এফ থাকবে তা না, কিন্তু থাকতে পারে। এটাকেই যদি আমি 3 ভিত্তিকে নিতে চাই তাহলে 3 ভিত্তিকের সংখ্যা কত, 0 থেকে 2, মানে যত ভিত্তিক তার চেয়ে 1 কম হবে। যেরকম দেখো এটার নাম দিছি দশমিক সংখ্যা, কিন্তু লেখা হয়েছে 0 থেকে 9। তাহলে 3 ভিত্তিক মানে কি, 3 এর চেয়ে 1 কম হবে, মানে কত 2। তার মানে 0, 1, 2 এই 3টি সংখ্যা নিয়ে আমার 3 ভিত্তিক সংখ্যা বানাতে হবে। এটাকে যদি 4 ভিত্তিক নিতে চাও 0 থেকে কি 3 পর্যন্ত। তার মানে আমার অঙ্কটা বুঝতে পারছো। এখন অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব সেটা ইনশাআল্লাহ দেখব। তো দশমিক থেকে যে কোনো সংখ্যাতে যাওয়ার জন্য আমি একটা সূত্র বলি, সূত্রটা তোমরা খাতায় লিখে নাও, যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে। আচ্ছা দরকার হলে আমি সূত্রটা আমি এখানে হালকা একটু লিখে দিই। দেখো আমি কি বলছি, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমি শর্টকাট লিখলাম যে দশমিক, বা আমি লিখেই দিই। দেখো আমি লিখলাম দশমিক সংখ্যা পদ্ধতি থেকে, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কি বলছি বলো তো, যে কোনো, এটুকু লিখে নাও, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যার কাছে যেতে হবে, যার কাছে যেতে হবে তার বেজ দ্বারা, যার কাছে যেতে হবে তার বেজ দ্বারা সংখ্যাটির, সংখ্যাটির মানে কি, এই দশমিক সংখ্যাটির পূর্ণাংশকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি নিয়ম কি বললাম, যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে, দশমিক সংখ্যা পদ্ধতি, এটা আগে আমি লিখে রাখলাম, যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে, যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যার কাছে যেতে হবে, যার কাছে যেতে হবে, যার কাছে যেতে হবে তার বেজ দ্বারা, যার কাছে যেতে হবে তার বেজ দ্বারা, তার কি দ্বারা, বেজ দ্বারা। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যার কাছে যেতে হবে তার বেজ দ্বারা, তার বেজ দ্বারা সংখ্যা পদ্ধতির পূর্ণাংশকে, পূর্ণাংশকে কি করতে হবে, ভাগ করতে হবে, আর ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে এই কথাটা আমি একটু বললাম, তোমরা স্মরণ রাখবা। এখন আমি অঙ্কটা করাই। দেখো তাই অঙ্কটা যদি করাতে চাই তাহলে আমি তোমাদেরকে কোন নিয়ম বললাম, যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে। তো এখন মনে করো আমি দশমিক সংখ্যা লিখলাম কত, 105। মনে করো এর সাথে আমি একটা পয়েন্ট দিলাম, একটা পয়েন্ট দিয়ে মনে করো আমি লিখলাম 1, 2, 5, মানে এই পয়েন্টের আগে এটাকে বলা হয় পূর্ণাংশ আর এটাকে বলা হয় কি, ভগ্নাংশ। এখন আমি এমন একটা দশমিক সংখ্যা আগে লিখছিলাম জাস্ট 105, সেটা ছিল শুধু পূর্ণাংশ, কিন্তু এখন আমি এই পয়েন্ট দেওয়াতে সেই সংখ্যাটা হয়ে গেছে কি বলতো, ভগ্নাংশ যুক্ত। এই যে ভগ্নাংশ, এটাকে আমরা বলি র্যাডিক্স পয়েন্ট। কি বলি বলতো,
রেডিক্স পয়েন্ট। সৃজনশীলের ক নাম্বারে যদি আসে রেডিক্স পয়েন্ট কি, রেডিক্স পয়েন্ট কি, তাহলে বলবা কোনো সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যার কি লিখবা, কোনো সংখ্যার দশমিক বিন্দুকে, কোনো সংখ্যার কি দশমিক বিন্দুকে রেডিক্স পয়েন্ট বলা হয়। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, রেডিক্স পয়েন্ট। সৃজনশীলের ক নম্বরে যদি আসে রেডিক্স পয়েন্ট কি লিখবা, কোনো সংখ্যার দশমিক বিন্দুকে রেডিক্স পয়েন্ট বলা হয়। এখন এই যে আমি রেডিক্স পয়েন্ট নিলাম, এই রেডিক্স পয়েন্টের আগের অংশটুকু বলা হবে পূর্ণাংশ, আর পরের অংশটুকু বলা হবে কি ভগ্নাংশ। এখন আমি এই সংখ্যাটাকে এদের যে কোনো একটাতে পরিণত করব। আমি তোমাদের সাধারণ নিয়ম কি বললাম, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে। তো আমি দশমিক তো সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা নিলাম, কিন্তু যে কোনো সংখ্যা পদ্ধতি, তো যে কোনো তো আমার একটা ধরে নিতে হবে। আমি ধরে নিলাম বাইনারিতে যাব। কোথায় যাবা, যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে কোন সংখ্যা পদ্ধতি বলছি, যে আমরা এখন যাব বাইনারি সংখ্যা পদ্ধতি। কোথায় যাবা, এই যে এখানে যে জিজ্ঞাসা চিহ্ন দিলাম, তার মানে এখানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখাতে হবে। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, অর্থাৎ বাইনারিতে যেতে হলে আমি নিয়ম বলছিলাম, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যার কাছে যেতে হবে তার বেস দ্বারা, তাহলে আমরা কার কাছে যাচ্ছি, বাইনারিতে। তাহলে বাইনারির বেস দ্বারা সংখ্যাটির পূর্ণাংশকে, সংখ্যাটির পূর্ণাংশ মানে কি, এই দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ করতে হবে। তাহলে দশমিক সংখ্যার পূর্ণাংশ কত, 105। তাহলে আমি লিখলাম পূর্ণাংশের ক্ষেত্রে, কি লিখলাম বলো তো, পূর্ণাংশের ক্ষেত্রে লিখলাম, কি লিখলাম, পূর্ণাংশের ক্ষেত্রে। পূর্ণাংশের ক্ষেত্রে এখন আমরা কি করবো বলতো, এখন আমরা পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করব। কি করবা বলতো, ভাগ করবা। তাহলে আমাদের ভাগ কত, 105। এই 105কে আমরা কি করবো বলতো, ভাগ করব। তো বলছে ভাগ যদি করতে চাই কত দ্বারা ভাগ করতে হবে, তার বেস দ্বারা। তো এই বেস দ্বারা আমরা ভাগ করব। এখন 105কে যদি আমি ভাগ করতে চাই, 105কে কি করতে চাই বলতো, ভাগ করতে যদি চাই, তো কেমন করে ভাগ করতে পারি, দেখো 105 আমি লিখলাম, এটা হালকা একটু আগে তোমাদের বুঝাইনি। যদি ভাগ করতে চাই, তো এই 10-এর ভিতর 2 কয় বাজাবে, 5 বার, 5 দোকানে 10, এই 5 নামাইলাম, 5-এর ভিতর 2 কয় বাজাবে, 2 বার, 2 দোকানে কত, 4। তাহলে ভাগ শেষ থাকে কত, 1। এইটাকে আমরা বলি কি ভাগফল। এটার নাম কি বলতো, ভাগফল। আর এটার নাম কি, ভাগশেষ। তো এখন এই জায়গায় আমি ভাগফল বসাবো। এখানে কি বসাবো বলো তো, ভাগফল। ভাগফল কত, 52। এই জায়গায় আমি 52 বসাইলাম। এখানে কি বসাইলাম বলো তো, 52 বসাইলাম। আর এই জায়গায় আমি ভাগশেষ কত, 1। এই 1টাকে আমি আলাদা কালি দিয়ে বোঝাই রাখলাম। এখানে কি লিখলাম, 1। অনুরূপভাবে আমি যদি আবার এরকম এই 52কে ভাগ করতে চাই, তো এখন আর এরকমভাবে ভাগ আমি দেখাইলাম না, তোমরা একবারেই বুঝছো। আমি যদি লিখি 26 দোকানে কত হয়, 52 হয়, তাহলে ভাগশেষ কত থাকবে, এখানে 0 হবে। আর একটা জিনিস মনে রাখবা, জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে তার ভাগশেষ সবসময় কি হবে, 0ই হবে। এরকমভাবে 2 দ্বারা 12 ভাগ করলে 13 দোকানে কত, 26, ভাগশেষ কত, 0। আবার যদি ভাগ করো তাহলে কত হবে, 6 দোকানে 12, এখন কত হবে, 1, কারণ এটা বিজোড়, বিজোড় ভাগ করলে 1 হবে। এখন যদি আবার ভাগ করো তাহলে কত হবে, 3 দোকানে 6, ভাগশেষ কত, 0। আবার যদি ভাগ করো, 3-এর ভিতর কয়বার যাবে, 1 বার, ভাগশেষ কত, 1, কারণ 3 বিজোড়, বিজোড়ের ভিতর 2 একবার গেলে 1 থাকবে। এখন এই 1 যদি আমরা ভাগ করতে চাই, দেখো এই 1টাকে আমরা, আমাদের এই ভাগ কতক্ষণ করতে হবে, যতক্ষণ না ভাগফল 0 হবে। আমি যে ভাগ করছি এই ভাগটা কতক্ষণ করতে হবে বলো তো, এই যে প্রথমে যে ভাগ করলাম 52 বার, তারপরে 26 বার, তারপরে 13 বার, তারপরে 6 বার, তারপরে 3 বার, 1 বার। এখন আমার টার্গেট হচ্ছে এইভাবে ভাগ করতে করতে যাব যতক্ষণ না আমার এই ভাগফলে 0 আসবে। ভাগফলে কত আসবে, 0 আসবে। তো যখনই দেখবা যেটা দ্বারা ভাগ করবা তার সে যদি ভাগফল ছোট চলে আসে, তারপরের ঘরেই কি হবে, 0 হবে, তারপরের ঘরেই 0 হবে। যখনই দেখবা ভাগ করতে করতে আসলে এই ভাগফলের এই যেটা দ্বারা ভাগ করছো যেটা, তাকে কি বলা হয়, ভাজক। এই ভাজকের সে ভাগফল যখনই ছোট হয়ে যাবে তখনই পরের ঘরে 0 আসবে। তো সেটা কিভাবে 0 আসবে আমি দেখাই। দেখো এখন যদি এই ভাগফল 1কে ভাজক 2 দ্বারা ভাগ করো, তো 1-এর ভিতর 2 যাবে না,
যদিও আমরা নিচের ক্লাসে দেখছিলাম যে একের ভিতর না গেলে এখানে একটা দশমিক নিয়ে আমরা 0 নিছিলাম, নিয়ে 5 দুগুণে 10 এইভাবে লিখছিলাম। কিন্তু আমরা এই ক্ষেত্রে এই ভাগটা এইভাবে করব না, কারণ আমার টার্গেট যে আমার ভাগফল কি করতে হবে, 0 বানাতে হবে। তাই এটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি যে একের ভিতরে 2 একবারও যায় না, মানে একের ভিতরে 2 একবারও না গেলে আমরা কি বলতে পারি, 0 বার বলতে পারো। তাই আমি এখানে 0 দিলাম। এখন এই 0 আর এই 2 গুণ করলে কত হবে, 0, 0-এর সাথে যাই গুণ করবা 0 হবে, তাহলে 0 আর 2 গুণ করলে কত, 0। এখন 1-এর থেকে 0 বাদ দিলে কত হবে, 1। তার মানে আমি যদি 1 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে কত, 0। ভাগফল কত হবে বলো তো, 0। 1 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 0। কত হবে, ভাগফল হবে 0। আর ভাগশেষ কত হবে, 1। এই যে আমি লিখলাম, তার মানে এখন আমার পূর্ণাংশকে ভাগ করা শেষ। এই যে আমি বলছিলাম পূর্ণাংশকে বেজ দ্বারা ভাগ করতে হবে, আমার ভাগ করা কিন্তু শেষ। এখন এই ভাগ করার ফলে আমি দেখো এই জিনিসটুকু পেলাম, এটাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এটা আমরা কি বলতে পারি, ভাগশেষ। এই ভাগশেষগুলো আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। ভাগশেষগুলো কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। তার মানে আমি 105কে এই 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে যে ভাগশেষগুলো পাইলাম, এই ভাগশেষে নিচ থেকে উপরের দিকে উঠতে হবে। নিচ থেকে কি, উপরের দিকে। তো নিচ থেকে যদি উপরের দিকে ওঠো তাহলে আমাদের প্রথমে কি হয়, 1। এই 1কে মনে করো আমি এখানে লিখলাম, 1কে কি করলাম, লিখলাম। 1-এর পরে আবার কত, 1, সেই 1 আমি লিখলাম। এই 1-এর পরে কত, এই 0, 0 লিখলাম। তারপরে কত, এই 1, সেই 1 লিখলাম। এই 1-এর পরে 2টা 0, 2টা 0 লিখলাম। তারপরে কত, 1। তো দেখো আমার এইভাবে লেখা হয়েছে। তাহলে আমি কিভাবে লিখলাম দেখো তো, আমি লিখলাম প্রথমে এই 1, তারপরে এই 1, এ দেখো সেই 2টা 1, তারপর এই 0 আর এই 1, এই 0 আর এই 1, তারপর এই 2টা 0 আর এই 1, এই 2টা 0 আর এই 1। এটা আমি লিখলাম। এই যে লিখলাম, এটাকে আমরা কি বলতে পারি, বাইনারি বলতে পারি। দেখো এই যে এটুকু যে আমি জিজ্ঞাসা চিহ্ন দিছিলাম, সেই জিজ্ঞাসা চিহ্নের মধ্যে এখন শুধু বাইনারির 0 আর 1ই পাইলাম। বাইনারির 0 আর কি পেলাম বলো তো, 1। তার মানে আমার 105কে বাইনারিতে রূপান্তর করা হয়েছে। এখন একটা জিনিস এখান থেকে মনে রাখবা, যে এই যে প্রথমে মানে একেবারে এই যে দেখো আমার এখানে যে আমি একেবারে শেষে যেটা পাইলাম, এই শেষে যেটা পাইলাম সেটাকে আমি এখানে লিখলাম। এটাকে আমরা আইসিটির ভাষায় বলি এমএসবি। কি বলি বলো তো, এমএসবি। এটা আমার অঙ্কের মধ্যে পড়াতে গিয়ে এই টপিক্সটা কাজে লাগে তোমার এমসিকিউতে। তাই আমি এখানে লিখলাম এমএসবি। কি লিখলাম বলো তো, এমএসবি। বা অনেকে এটাকে কি বলে, এমএসডি। কি বলে, এমএসডি। তো এইটুকুকে যে আমি লিখলাম, এখন এই এমএসবি, এই এম এর মিনিং হচ্ছে মোস্ট। এম এর মিনিং কি বলো তো, মোস্ট। আর এই এস এর যে মিনিং, এই এস এর মিনিংকে বলা হবে সিগনিফিকেন্ট। কি বলা হবে বলো তো, সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট। আর এই বি কে বলা হবে কত, বিট। যদিও আমরা বড় হাতের বি দ্বারা বাইট বলি, কিন্তু এখানে বড় হাতের বি হলেও সেটা কি হবে, বিট। আর যদি আমি বি না দিয়ে এই বির পরিবর্তে যদি ডি দিতাম, তাহলে ডি কে আমরা কি বলতাম, ডিজিট। কি বলতাম, ডিজিট। এখন যেভাবে আসবে, যদি হয় এমএসডি হয় তাহলে তাকে বলবা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর যদি বি হয় তাকে বলবা মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো এখন এই মোস্ট মানে কি, সর্বোচ্চ। মোস্ট মানে কি বলতো, সর্বোচ্চ। আর সিগনিফিকেন্ট মানে কি, গুরুত্বপূর্ণ। সিগনিফিকেন্ট মানে কি বলতো, গুরুত্বপূর্ণ। যেরকম বলা হয় যে ঈদ ইজ আওয়ার সিগনিফিকেন্ট ডে, মানে ঈদ হচ্ছে আমাদের একটা তাৎপর্যময় দিন। তো এই গুরুত্বপূর্ণ, এই সিগনিফিকেন্ট মানে কি বলা হবে বলো তো, গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আর বিট, এই বিট মানে এখানে আমরা কি বলতে পারি, অঙ্ক বলতে পারি। বিট মানে কি বলতে পারি, অঙ্ক। তাহলে আমরা এটাকে এমএসবি, এই যে প্রথম যেটা পাইলাম সেটাকে আমরা কি বললাম, এমএসবি। আর অনুরূপভাবে যে লাস্টে যেটা, সেটাকে আমরা এলএসবি বলবো। কি বলবো বলো তো, এলএসবি। তো এই এল এর মিনিং, এই এল এর যে মিনিং, সেই এল এর মিনিংটাকে আমরা বলবো লিস্ট। কি বলবা, লিস্ট, মানে সর্বনিম্ন। কি বলবা, সর্বনিম্ন। আর বাকি এস আর বির মিনিং এটার মতোই, সিগনিফিকেন্ট বিট। তার মানে এটাকে বলা হয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক, আর ওইটাকে বলা হবে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখন বুঝতে পারছো যে এটাকে আমরা এমএসবি বলবো, আর এটাকে আমরা কি বলবো, এলএসবি বলবো।
এখন এই এলএসবি আর এমএসবি আমরা এটা যে বললাম, এই এলএসবি আর এমএসবি, তার আগে আমি তোমাদেরকে হালকা একটু বোঝাইনি। দেখো যে আমি যদি 123 লিখি, একই অঙ্ক দিয়ে 321 লিখি, তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি? এটি। কারণ এই প্রথমটা মানে এমএসবি বড়, মানে যার এমএসবি বড় হবে সেই হবে সবচেয়ে বড় সংখ্যা। আর এখানে দেখো এলএসবি বড়, মানে শেষেরটা মানে ডান দিকেরটা বড় হলেও সেই সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে কি বড় সংখ্যা নয়। তার মানে এই প্রথমটা যার বড় সেই হয়ে যায় কি বড় সংখ্যা। এই কারণে এই প্রথম সংখ্যাটাকে বলা হয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে তার গুরুত্ব কি বেশি, এই কারণে সেটাকে বলা হয় এমএসবি। আর লাস্টেরটাকে বলা হবে কি এলএসবি। তার মানে যদি এমসিকিউ পরীক্ষায় আসে, মনে করে এইভাবে দিলাম যে 1 2 3 4 সংখ্যাটির এমএসবি ভ্যালু কত, এটা আমি লিখে বললাম এই সংখ্যাটির এমএসবি ভ্যালু কত। তো ক নাম্বারে দিলাম মনে করো 1, খ নাম্বারে 2, গ 3, ঘতে দিলাম 4। যদিও এখানে 1 ছোট সংখ্যা, কিন্তু এই একটাই আমাদের কি হবে এমএসবি। মনে করবা সর্ববামে যে সংখ্যাটা থাকবে সেটাকেই কি বলা হবে এমএসবি। আর আমরা এমনিও দেখি, দেখো আমরা দেখি এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, মানে একেবারে শেষের ঘরটাই হয় বড় ঘর। মানে এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা কি হাজারের ঘর। যদিও শেষের ঘর, কিন্তু শেষের ঘরে ছোট সে, তারপরেও তার ভ্যালু হাজার, এর ভ্যালু শতক, এর ভ্যালু দশক, এর ভ্যালু একক। এই কারণে যত বামের দিকে যাওয়া যায় তার ভ্যালু বাড়ে, তাই বামের ভ্যালুটাকেই বলা হবে এমএসবি ভ্যালু। আমি এই যে এমএসবি আর এলএসবি বুঝালাম, এটা কিন্তু আসলে আমার এই রূপান্তরের মধ্যে জরুরি না, কিন্তু এই রূপান্তরের সাথে এমএসবি আর এলএসবি কথাটা পরীক্ষায় থাকতে পারে এমসিকিউর জন্য, তাই আমরা এমসিকিউ ওইটা বোঝানোর জন্য লিখলাম। কিন্তু পরীক্ষায় যদি আসে যে এই সংখ্যাটিকে বাইনারিতে বানাও, তাহলে আর আমাদের এই জায়গায় কে এমএসবি কে এলএসবি এইসব তোমরা লিখবা না। তোমরা জাস্ট এই পূর্ণাংশকে বেস 2 দ্বারা ভাগ করবা। ভাগ করার ফলে যে ভাগশেষগুলো থাকে এগুলোকে নিচ থেকে উপরের দিকে নিবা। কি নিবা বলো তো? এই নিচে থেকে উপরের দিকে উঠাবা। উঠালে যা হবে এটার পাশে 2 দিলে এটাই হবে এই পূর্ণাংশর বাইনারি মান। পূর্ণাংশের কি হবে? বাইনারি মান। এখন এটার ভ্যালু যা, এটার ভ্যালু কি তাই, এটার ভ্যালু কি তাই, কারণ এটা এখন বাইনারি আছে। এটাকেই যখন আবার আমি রূপান্তর করব, তখন দেখবা 105ই আমরা পাবো ইনশাল্লাহ। সেটা আবার আমি পরে ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আজকে আমি দেখাইলাম 105কে কিভাবে বাইনারিতে বানানো হয়। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখব বাইনারি থেকে কিভাবে 105-এ যাওয়া যায়। এখন আমি যে এই সংখ্যাটিকে বাইনারিতে বলছিলাম, তাই 2 দ্বারা ভাগ করছিলাম। এই সংখ্যাটাকে যদি বাইনারি না বলে অক্টালে বলতাম, তাহলে আমরা ভাগ করতাম কত দ্বারা? 8 দ্বারা। এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলতাম, তাহলে ভাগ করতাম 16 দ্বারা। এটাকে যদি আমরা 3 ভিত্তিকে বানাতে বলতাম, তাহলে ভাগ করতাম 3 দ্বারা। এটাকে যদি আমরা ভাগ করতে বলতাম 4 দ্বারা, 4 ভিত্তিকে, মানে এখানে 4 বলতাম, তাহলে আমরা ভাগ করতাম কি 4 দ্বারা। ভাগ করার ফলে যে ভাগশেষগুলো থাকবে ওই ভাগশেষগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে উঠাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই পূর্ণাংশকে বাইনারিতে প্রকাশ করলাম। এখন আমাদের কাজ আছে এই ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর। তো আমি তোমাদের নিয়ম কি বলছিলাম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, মানে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে যার কাছে যেতে হবে তার বেস দ্বারা পূর্ণাংশকে ভাগ, আর এই ভগ্নাংশকে কি করতে বলছিলাম? গুণ করতে বলছিলাম। তাহলে এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করব। কার ক্ষেত্রে করবো ইনশাআল্লাহ? ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এখন আমি এখানে লিখলাম ভগ্নাংশের ক্ষেত্রে। কার ক্ষেত্রে লিখবো বলো তো? ভগ্নাংশের ক্ষেত্রে। তো আমি এখানে লিখলাম ভগ্নাংশের ক্ষেত্রে। এর আগে লিখছিলাম পূর্ণাংশের ক্ষেত্রে, সে কাজ শেষ। এখন আমরা লিখবো ইনশাআল্লাহ ভগ্নাংশের ক্ষেত্রে। এই যে ভগ্নাংশের ক্ষেত্রে এখন আমরা লিখছি, দেখো। তো ভগ্নাংশের ক্ষেত্রে লিখলাম। তো ভগ্নাংশের ক্ষেত্রে কি বলছি? গুণ করবা। তো গুণ করার জন্য এরকম ভাবে একটা দাগ দিবা। দাগ দিয়ে এই পাশে লিখবা ভগ্নাংশ, এই পাশে কি লিখবা বলো তো? ভগ্নাংশ। আর এই পাশে কি লিখবা? পূর্ণাংশ। তাহলে আমার ভগ্নাংশ কত ছিল? আমার ভগ্নাংশ ছিল 0.125। তো আমি দেখো 0.125। এখন বেস দ্বারা গুণ করবা। তো বেস কত? আমার বাইনারি 2, তাই 2 দ্বারা গুণ করতে হবে। যদি অক্টাল হইতো 8 দ্বারা গুণ করতে। 3 ভিত্তিকে প্রকাশ করতে গেলে 3 দ্বারা গুণ করতে।
তো দেখো 2 দ্বারা যদি গুণ করা যায় তাহলে 5 দুগুণে 10-এর শূন্য, হাতের হয় কত 1, 2 দুগুণে 4 আর হাতের 1 মানে কত 5। হাতে এখন কিছু নাই, 2 আর 1 গুণ করলে 2, হাতে কিছু নেই, হাতে কিছু না থাকলে বামে হবে 0। আর এখানে দশমিকের পরে কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এদিক থেকে 3 ঘর পরে কি হবে, দশমিক হবে। তো আমরা এটা ভাগ করছিলাম যতক্ষণ না ভাগফল 0 পাইলাম, আর এটা গুণ করবা যতক্ষণ না গুণফল 0 পাবা। একটা জিনিস মনে রাখবা, যখন ভাগ করছো এটা কতক্ষণ পর্যন্ত ভাগ করছো, যতক্ষণ না ভাগফল 0 পেয়েছো। আর এটা দ্বারা গুণ করবা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না গুণফল 0 পাবা। যদিও সব সংখ্যার গুণফল 0 হবে না, কিন্তু আমরা 3 ঘর 4 ঘর 5 ঘর পর্যন্ত নেব। আমি তোমাদেরকে 5 ঘর পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ, যে গুণ করলে যদি 0 না হয়, আর গুণ করলে যদি 0 হয়ে যায় তো 5 ঘর 3 ঘর নাই, যেখানে শেষ সেখানে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখন দেখো 2 আর 0 গুণ করলে 0, 5 আর 2 গুণ করলে 0, হাতের হয় কত 1, 5 দোকানে 10-এর শূন্য, হাতের হয় কত 1, 2 দুগুণে 4 আর হাতের 1-এ কত 5। এরও হাতে কিছু নেই, হাতে কিছু না থাকলে 0 দিবা। দশমিকের পরে 3টা ঘর ছিল, এখন 3 ঘর পরে দশমিক দিবা। আবার এখানে 2 দ্বারা গুণ করবা, তো 2 দ্বারা গুণ করলে কত হবে 0 0, 5 দোকানে 10-এর শূন্য, হাতে থাকে কত 1, সেই 1 এখানে দিবা। এখন দশমিকের পরে 3 ঘর নেও, 1 2 3 ঘর পরে দশমিক। তার মানে দেখো এখন আমার গুণফল কি হয়ে গেছে, 0 হয়েছে। তার মানে আমার অঙ্ক শেষ। যদি এরকম 0 না পেতাম তাহলে আরও গুণ করতাম। এরকমভাবে গুণ করতে করতে আমরা মিনিমাম 5 ঘর নিতাম। কেউ 3 ঘরও নেয়, আমি 5 ঘর নিতে বলছি তোমাদেরকে। তো এখন দেখো, তাহলে আমি এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তরিত করলাম, করতে গেলে এই পূর্ণাংশকে যে ভাগ করলাম, ভাগ করে আমরা নিচ থেকে উপরের দিকে উঠছিলাম। পূর্ণাংশের ক্ষেত্রে নিচে থেকে কি করছো বলো তো, উপরের দিকে উঠছো। আর এই ভগ্নাংশের ক্ষেত্রে কি করবা, উপর থেকে নিচে যাবা। ভগ্নাংশের ক্ষেত্রে কি করবা, উপর থেকে নিচে যাবা। তাহলে উপর থেকে যদি নিচে যেতে চাই, তাহলে আমরা উপরে প্রথমে কি আছে 0 আছে, তারপরে কি আছে 0, এই 0 নিলাম। তারপরে কি আছে বলো তো 1 আছে, এই 1 এখানে নিলাম। নেওয়ার পরে এখন এই দশমিক যেহেতু এটা সংখ্যা ছিল, মানে ভগ্নাংশ সংখ্যা ছিল, তাই তার আগে একটা কি দিবা, ভগ্নাংশ চিহ্ন দিবা। এখন এটাকে ব্র্যাকেট ক্লোজ করে এখানে কি দিবা 2 দিবা। এখানে যেরকম ব্র্যাকেট ক্লোজ করে 2 দিয়েছিলে, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে 2 দিবা, ঠিক আছে। এখন এটাকে একটু সুন্দরভাবে যদি আমরা লিখতে চাই, তাহলে সেই সুন্দরটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে একটু বলি। দেখো, আমরা যে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা পেলাম, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি, যে সুতরাং এই যে এটা পেলাম কার কাছ থেকে, 105-এর কাছ থেকে। তাহলে 105 লিখে ব্র্যাকেটে 10 দিয়ে আমরা বলতে পারি যে তোমাকে পেলাম। বুঝতে পারছো, যে আমি যে এটা উঠাইলাম, এই নিচ থেকে উপরের দিকে উঠাইলাম, তো এটা কার কাছ থেকে উঠাইলাম, এই 105-এর কাছ থেকে উঠাইলাম। তাই 105টা আমি এখানে লিখে নিলাম, যে 105 তুমি যে দশমিক সংখ্যা ছিলে, তোমাকে আমরা বাইনারিতে বানাইলাম। এরপরে এই কথাটুকু আমরা নিচে লিখতাম। আমরা কোথায় লিখতাম বলো তো, নিচে লিখতাম। যেহেতু আমার জায়গা নাই নিচে, তাই মনে করো আমি উপরে দিলাম, কিন্তু এই কথাটুকু আমি এখানে লিখতাম সুতরাং, এই নিচে লিখতাম। এটার নিচে লিখতাম এই কথাটুকু। এই অঙ্কটা করার পরে এর নিচের লাইনে হবে এই কথাটুকু। আর তারপরে এইটুকু লেখার পরে আমরা লিখব আবার ভগ্নাংশের ক্ষেত্রে, সেই অঙ্কটা করার পরে তার নিচে সুতরাং দিয়ে আমরা এই কথাটুকু লিখব। এখন এটা কার কাছ থেকে আসছে, এটা আসছে আমার এইটুকুর কাছ থেকে। তাই এখানে লিখবা সুতরাং। সুতরাং কি 0.125, এটা কিসে ছিল, দশমিক, যে এটার কাছ থেকে আমরা এটা পেলাম। বুঝতে পারছো? তার মানে প্রথমে আমরা এই অঙ্কটা করব, এই অঙ্কটা করে সুতরাং লিখব। সুতরাং লিখে আমরা এই কথাটুকু উঠাই দেব। তারপরে লিখব আবার ভগ্নাংশের ক্ষেত্রে, এই সুতরাংয়ের নিচে আবার কি লিখবা, আবার ভগ্নাংশের ক্ষেত্রে এই কথা লিখে এই অঙ্কটুকু করবা। এই অঙ্কটুকু করার পরে তার নিচে লিখবা সুতরাং। সুতরাং লিখে এই কথাটুকু উঠাই দিবা। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই দশমিকের বাইনারি এইটা, এই পূর্ণাংশের বাইনারি হচ্ছে এটি, আর এই ভগ্নাংশের বাইনারি হচ্ছে এটি। তাহলে আমরা 2 পার্ট পেলাম। এখন আমরা লিখতে পারি সুতরাং। এখন এইগুলো সব লেখার পরে একেবারে নিচে লিখতে পারি সুতরাং। সুতরাং কি লিখতে পারি, এই দাগটুকু উঠাবা, যে সুতরাং 105.125 লিখে ব্র্যাকেটে ক্লোজ করে 10 দিবা, দিয়ে লিখবা সমান। কি লিখবা, সমান।
সমান লিখে এইটুকুর পরিবর্তে যে এইটুকু পেয়েছো সেটুকু উঠাবা, যে 2টা 1 0 1 2টা 0 1, মানে এই কথাটা উঠাবা। উঠানোর পরে এই দশমিকের জন্য এইটুকু লিখবা, এইটুকু লিখে 0 0 1 এই কথাটা দিবা। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করবা। ব্র্যাকেট ক্লোজ করে এখানে দশমিকে 10 দিছিলে, এখন এখানে কি দিবা? 2 দিবা। বুঝতে পারছো যে এরকমভাবে অঙ্ক করার শেষে আমরা এই যে মেন দাগ, সেই মেন দাগ ওঠায়ে এইটুকুর পরিবর্তে যা পেয়েছিলে তাই দিবে, এইটুকুর পরিবর্তে যা পেয়েছিলে তাই দিবে, দিয়ে শেষে এখানে 10-এর পরিবর্তে এখানে কি দিবে? 2 দিবে। তাহলে এই অঙ্কটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর হয়েছে। এখন এই অঙ্কটাকেই যদি আমরা দশমিকে না করে, মানে বাইনারিতে না করে যদি অক্টালে করতাম, তাহলে 8 দ্বারা ভাগ করবা। সে 8 দ্বারা ভাগ করলে কেমন হবে সেটা আমি একটু তোমাদের ধরাই দিই, তাহলে আগামী ক্লাসে তোমরা হেক্সাডেসিমেল কিংবা 3 ভিত্তিক 4 ভিত্তিকে করবা। তো মনে করো আমি একেবারে প্রথম থেকে আবার অক্টালে যাবার একটা নিয়ম তোমাদের দেখাই। দেখো, তো এখানে তোমরা লিখবা, এই জায়গায় লিখবা যে পূর্ণাংশের ক্ষেত্রে কি লিখবা? পূর্ণাংশের ক্ষেত্রে লিখবা। পূর্ণাংশের ক্ষেত্রে লিখে কি করবা বলো তো? লিখে এই 105কে কি করবা? এখন 8 দ্বারা ভাগ করবা। তো 8 দ্বারা যদি ভাগ করো, যখন নতুন তোমরা, তখন এই 8 দ্বারা ভাগটা হয়তো রাফে করবা, অথবা ক্যালকুলেটর দ্বারা করলে সুন্দর নিয়মও আছে। তো এই 10-এর ভিতরে 8 কয়বার যাবে? একবার, এখানে একবার দিছো। 8 কয় 10, 2 এ 10, হাতের 1 বামে 0 বসবে না। এখন 5 নিছো, তাহলে কত? 3 8 কত? 24। তার মানে ভাগশেষ কত থাকে? 1। ভাগফল কত থাকে? 13। তো তোমরা ইচ্ছা করলে কিন্তু এভাবে ভাগ না করে এভাবেও করতে পারো, যে 10-এর ভিতরে 8 যাবে কয়বার? একবার। তাহলে 10-এর ভিতরে যদি 8 একবার গেলে থাকবে কত? 2। তার মানে 2 আর 3, 2 আর 5 কত? 25। 25-এর ভিতরে 8 কয়বার যাবে? 3 বার। 3 8 24। 25-এর থেকে তাহলে যদি 24 বাদ যায়, কত থাকবে? 1। সেই 1 এখানে লিখে দিলাম। আস্তে আস্তে এটা অভ্যস্ত হবা। মোট কথা এই 105কে 8 দ্বারা ভাগ করবা। ভাগ করলে যে ভাগফল হবে সেই ভাগফলটা এখানে বসাবা, আর হচ্ছে যেটা ভাগশেষ হবে সেটা এই সাইডে বসাবা, আগেকার মতোই। এইভাবে ততক্ষণ ভাগ করতে হবে। 13-এর ভিতরে 8 কয়বার যাবে? একবার। একবার গেলে ভাগশেষ থাকবে কত? 5। এখানে 5 দিবা। আর আমি বলছি যখনই ছোট হয়ে যাবে তখনই মনে করবা যে 0 চলে আসবে, তাহলে এখানে 1-এর কি? এখানে 0 দিবা, আর এই 1টা এখানে দিবা। কারণ ওই যে ওই 1 যদি আবার 8 দ্বারা ভাগ করো, 8-এর ভিতর যাবে না 1-এর ভিতর, তাহলে 0 বাদ দিবা। 0 আর 8 গুণ করলে 0, সেই 0 দিবা। আর 1-এর থেকে 0 বাদ দিলে কত? 1, সেই 1টাই হচ্ছে ভাগশেষ। তার মানে আমার অঙ্ক দেখো, ভাগশেষ ভাগফল 0 চলে আসছে। তার মানে কি? অঙ্ক আমার অক্টালে রূপান্তর শেষ। অক্টালে রূপান্তর কি বলো তো? শেষ। তার মানে এখন আমি এইটুকুকেই অক্টালে বলবো, এইটুকুকে কি বলবো? অক্টালে বলবো। তার মানে লিখবা সুতরাং। এই যে এখন নিচে কি লিখবা? সুতরাং। লিখে আগে এই দশমিক সংখ্যাটি উঠাবা। এটা কিসে ছিল? দশমিকে ছিল। তাহলে এটাকে আমরা কিসে, আমি যে এইভাবে দাগ দিলাম এটাও কিন্তু দেওয়া জরুরি না, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে প্রথমে এই 1 উঠাবা, এই 1 উঠাবা, তারপরে এই 5, তারপরে এই 1, এটাই উঠাইছো। এটা উঠাই এখন এটা কিসে কনভার্ট করছো? 8 দ্বারা ভাগ করছো। সুতরাং এখানে কি হবে? 8 হবে। এখন দেখো এই জায়গাটায় তখন ছিল শুধু 0 আর 1, কারণ সেটাকে বানাইছিলে কিসে? বাইনারিতে। বাইনারিতে তো 0 আর 1ই থাকে, কিন্তু এখন বানাচ্ছ কিসে? অক্টালে। তাই এই জায়গায় 0 1 না হয়ে, মানে 0 1 হতে পারে, কিন্তু 0 1 বাদেও 0 থেকে 7-এর মধ্যে অঙ্কগুলো হতে পারে। তাই দেখো এই 0 থেকে 7-এর মধ্যে এগুলো আসছে। তাহলে এখন তোমরা অক্টালে এই পূর্ণাংশকে অক্টালে কনভার্ট করতে পারছো, আলহামদুলিল্লাহ। এখন করতে হবে কি? ভগ্নাংশের ক্ষেত্রে। কি করতে হবে? ভগ্নাংশের ক্ষেত্রে। তো এখানে মনে করো আমি লিখলাম যে আবার ভগ্নাংশের ক্ষেত্রে, আবার কি লিখলাম? ভগ্নাংশের ক্ষেত্রে। তো দেখো লিখছি আবার ভগ্নাংশের ক্ষেত্রে। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমার নিচে জায়গা নেই, আমি মনে করো সেই নিচের লেখাটাই মনে করো এখানে লিখলাম। তো এইভাবে আবার দাগ দিবা। দাগ দেওয়ার পরে এখানে কি লিখবা? ভগ্নাংশ লিখবা। এখানে কি লিখবা? ভগ্নাংশ লিখবা। আর এই জায়গায় কি লিখবা বলো তো? পূর্ণাংশ লিখবা। এখানে কি লিখবা? পূর্ণাংশ লিখবা। মনে করো এখানে লিখছো পূর্ণাংশ। তাহলে এখন দেখো আমার ভগ্নাংশ কত ছিল? 0.125। এই যে 0.125-এ কি করবা বলো তো? 8 দ্বারা গুণ করবা। তো 8 দ্বারা যদি গুণ করো, তখন 2 দ্বারা গুণ করছো, এখন 8 দ্বারা গুণ করবা। তো 8 দ্বারা গুণ করলে কি হবে? 5 8 40-এর 0, হাতেরাই কত? 4।
8 দোকানে 16 আর 4 কত 20, 20-এর কত দিবা 0, হাতে রয় 2, হাতে থাকে কত 2। এই 8 আর 1 গুণ করলে 8 অক্ষে 8, 8-এর সাথে 2 যোগ করলে 10, 10-এর 0, হাত থাকে কত 1। তার মানে একবারেই অঙ্কটি 0 চলে আসছে। তার মানে এই অঙ্ক আর আমাদের করা লাগবে না, কারণ আমরা গুণফল 0 পেলাম। এখন এর নিচে লিখবা সুতরাং, সুতরাং লিখে কি লিখবা 0.125। এই অঙ্কটা কিসে ছিল, দশমিকে ছিল। আর আমরা এটুকুর পরিবর্তে কি পেলাম, এখন তো উপর থেকে উঠাবা একটাই, তো একটা শুধু 1 আছে, আর তো কিছু নেই, তাই একই দিবা, কিন্তু তার আগে একটা দশমিক দিবা, এরকম একটা কি দিবা দশমিক দিয়ে এখানে কি দিবা 8। তার মানে আমাদেরকে কি অঙ্ক এই পূর্ণাংশটাকেও অক্টালে কনভার্ট করা হয়েছে। তার মানে আমরা 105কে কনভার্ট করে পেলাম 151, মনে করো 1 5 1। আর 0.125কে আমরা কনভার্ট করে পেলাম 0.1। তাহলে এখন আমরা লিখব সুতরাং, সুতরাং কি লিখবা, এই দাগটা উঠাবা, এই দাগটা কত 105। এখন আমাদের উত্তর লিখবে 105 দশমিক কত 1 2 5। এখন এটা কিসে ছিল, দশমিক সংখ্যা, এটা কিসে ছিল বলো তো, দশমিক সংখ্যা। এখন এই 105-এর পরিবর্তে কি পেয়েছিলে 151, মানে 1 5 1 এই লিখছো। আর 0.125-এর পরিবর্তে কি পেয়েছো 0.1, এখানে লিখবা 0.1। তাহলে এখন এই দশমিক না হয়ে এখানে দিবা কত 8, এটাই আমাদের উত্তর। তাহলে এই পাশে মনে করো আমরা উত্তর লিখে দিলাম, বুঝতে পারছো? তাহলে এটাই আমাদের অঙ্ক শেষ। তার মানে আমরা বুঝতে পারলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে আমরা যার কাছে যেতে চাবো তার বেজ দ্বারা কি করতে হবে, পূর্ণাংশকে ভাগ করতে হবে। ভাগ করার ফলে যে ভাগশেষগুলো থাকবে সেগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে উঠাই নেব, উঠাই নিয়ে তার পাশে বেজের চিহ্ন দেব। আর যেটা ভগ্নাংশ তাকে হচ্ছে আমরা কি করব, যার কাছে যেতে চাবে তার বেজ দ্বারা গুণ করবা, গুণ করে যে গুণফল 0 হয়ে যাবে তখন উপর থেকে নিচে এই পূর্ণাংশগুলোকে সাজাবা। এখানে যেরকম সাজাইছিলে যে ভাগশেষগুলোকে, আর এখানে সাজাবা পূর্ণাংশগুলোকে। এখানে দেখো যে 1, এটা পূর্ণাংশ, আমার কথা হয়তো বুঝতে পারছো যে এখানে আমরা সাজাই নিয়েছিলাম ভাগশেষগুলোকে, আর এই যে দাগের এই পাশে আমরা দিয়ে রাখছি পূর্ণাংশ। তার মানে এখন আমরা এই পূর্ণের ঘরে যে অংশগুলো আছে সেগুলোকে আমরা উপর থেকে নিচের দিকে সাজাবো। এখন জাস্ট একটা 1 ছিল, তাই আমি জাস্ট একটা 1 লিখছিলাম। যদি এর নিচে আরও কিছু থাকবে তখন আমরা একের পরে আরও যারা যারা থাকবে তাদেরকে লিখতাম। তাহলে এইভাবে লেখার পরেই টোটাল দাগটা উঠাই দিবা, দিয়ে প্রথমে যেটা পেয়েছো সেটার মান বসাবা, তারপরে যেটার পেয়েছো সেটার মান বসাবা, লিখে শেষে বেশ চিহ্ন দিয়ে দিলে আমাদের অঙ্ক আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো আগামী ক্লাসে তোমরা ইনশাল্লাহ এই অঙ্কটিকেই 3 ভিত্তিক 4 ভিত্তিক আর 16 ভিত্তিকে বানাবা। কি বললাম বলো তো, 3 ভিত্তিক 4 ভিত্তিক আর 16 ভিত্তিকে তোমরা ইনশাল্লাহ বানাবা। কোনো প্রবলেম হলে আমাকে ইনশাল্লাহ জানাবা। আগামী ক্লাসে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দশমিক থেকে যে বাইনারি পেলাম, এই বাইনারি থেকেই আবার যেন আমরা এখানে ফেরত আসতে পারি। এই যে দশমিক থেকে যে অক্টালে আসলাম, এই অক্টালের এই ভ্যালুটাই যেন আমরা আবার দশমিকে নিয়ে যেতে পারি। এটা আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ নেব। তো আজকে পর্যন্তই। আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।